অনেকদিন আগের কথা। রহমতপুর গ্রামে বাস করত আব্দুর রহিম ও নীলিমা নামের এক গরিব কৃষক দম্পতি। তাদের একটি রাজকন্যার মতো ফুটফুটে সুন্দর মেয়ে ছিল, যার নাম ছিল নূপুর। একদিন সকালবেলা কি ব্যাপার নূপুরের বাপ, তুমি এমন করে বসে বসে কি চিন্তা করছো? আজকে জমিতে কাজ করতে যেতে হবে না? না গো, তেমন কিছু চিন্তা করছি না। বসে আছি কি আর সাধে? বাইরে দেখছো না সূর্যের কি তেজ। ঘর থেকে বেরোলেই মনে হচ্ছে রোদের তাপে শরীর পুড়ে যায় অবস্থা। রোদের কথা চিন্তা করে কি আর আমরা বসে থাকতে পারি? ঘরে চাল ডাল কিছুই নেই। এখন যদি কাজে না যাও তাহলে তো মেয়েকে নিয়ে না খেয়েই থাকতে হবে। দেখো গিন্নি, সংসারের অবস্থা তো আমি নিজেও জানি। আমার শরীরটাও বেশি ভালো না, তাই ভাবছি আজকে ক্ষেতের কাজে না গিয়ে নদীতে গিয়ে কয়েকটা মাছ ধরে নিয়ে আসি। পানিতে থাকলে আর যাই হোক শরীরটা একটু শান্তি পাবে। হ্যাঁ, বুদ্ধিটা মন্দ না। আমি শুনলাম রোদ বেশি হওয়ায় নদীতে নাকি প্রচুর মাছ ধরা পড়ছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। যেহেতু নদীতে অনেক মাছ ধরা পড়ছে, সেহেতু সারাদিন মাছ ধরলে অনেক মাছ পাওয়া যাবে। সেখান থেকে যা টাকা পাবো সেটা দিয়ে সংসারের দৈনন্দিন খরচ চালিয়ে নেওয়া যাবে অনেক স্বাচ্ছন্দ্যে। তুমি যে মাছ পাবে সেখান থেকে অল্প কয়েকটা সুন্দর করে আমাদের সবার জন্য রান্না করব। মেয়েটাকে অনেক দিন ধরে ভালো মন্দ খাওয়াতেও পারি না। ঠিক আছে, আর আমি মাছ বেচে সেই টাকা থেকে তোমার মেয়ের জন্য একটা সুন্দর দেখে খেলনা কিনে আনবো বাজার থেকে। মেয়েটা কত সময় কত কিছুর বায়না করে, অভাবের সংসারে তার শখ আহ্লাদ পূরণ করতে পারি না। আমরাও ভাবি মানুষ শখ থাকলেও সাধ্য নেই, তাই আমিও যেমন জোর করে তোমাকে কিছু বলি না। সমস্যা নেই, আমাদের এই দুঃখের দিন চিরস্থায়ী নয়। ইনশাল্লাহ আমাদের অবস্থার উন্নতি অবশ্যই হবে। আচ্ছা, আমি নদীতে মাছ ধরতে যাই, অনেক বেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, নূপুর কোথায়? ওকে তো দেখলাম না সকাল থেকে। সে আর কোথায় যাবে? দেখো, গ্রামের এই মাথা থেকে ও মাথা ছোট বাচ্চাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমিও ভাবছিলাম ওকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেব, কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। এত টাকা আমরা কই পাবো? আচ্ছা গিন্নি, তুমি এসব নিয়ে তো চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আব্দুর রহিম বাসা থেকে বের হয়ে দ্রুত পায়ে নদীতে মাছ ধরতে চায়। মা, ও মা, কোথায় তুমি? এই দেখো, আমি কতগুলো কচু শাক তুলে নিয়ে এসেছি। আজকে দুপুরে কচু শাক রান্না করো, আমরা মজা করে খাবো। মারে, ঘরে চাল ডাল কিছুই নেই। তোর বাবা গেছে মাছ ধরতে, সেই মাছ বিক্রি করে বাজার থেকে চাল ডাল কিনে আনবে, তারপরেই রান্না হবে। ঠিক আছে মা, আমি এগুলো রান্না করে রেখে দিচ্ছি, তুমি পরে রান্না করো। এখন আমার অনেক খিদে পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও। রান্নাঘরে দেখ, বয়ামে একটু মুড়ি আর গুড় আছে, সেটা খেয়ে নে। তুই বাড়িতে থাক, আমি যাই দেখি কারো বাড়িতে কোনো কাজ পাই কিনা। ঠিক আছে মা, মুড়ি আর গুড় দিয়ে আমার নাস্তা হয়ে যাবে। তুমি কাজ শেষে তাড়াতাড়ি চলে এসো। আমার কিন্তু একা একা বাড়িতে থাকতে একটু ভালো লাগে না। কি আর করবি রে বা, অভাবের সংসার। আমি যদি একটু কাজ না করি তাহলে কি হবে বল? তোর বাবা একাই কষ্ট করছে, দুজন কাজ করে যা পাই তা দিয়ে একটু স্বাচ্ছন্দ্যে চলতে পারবো আমরা। তুমি চিন্তা করো না মা, ইনশাল্লাহ আমাদের এই দুঃখের দিন শেষ হয়ে যাবে একদিন। আল্লাহ যেন তোর মনের আশা পূর্ণ করেন। সাবধানে বাড়িতে থাকিস, আমি গেলাম। তুমিও সাবধানে যাও মা, কাজ শেষে তাড়াতাড়ি চলে এসো। কি খবর আব্দুর রহিম ভাই, কেমন আছো? নদীতে তো মাছ ধরা পড়ছে প্রচুর, মাছের সাথে সাথে তোমাকেও দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। শরীরটা একটু খারাপ, নদীতে প্রচুর মাছ ধরা পড়েছে,
সেই খবর শুনেই মাছ ধরতে এলাম ভাই। ঠিক আছে ভাই, দেখে শুনে মাছ ধরতে থাকো। আমার পাশে আসো, একসাথে মাছ ধরি। তারা দুজনে একসাথে অনেক মাছ ধরলো। মাছ ধরতে ধরতে হঠাৎ আব্দুর রহিমের জালে শক্ত কি যেন আটকে যায়। সে একা জালটা টেনে তুলতে পারছিল না। করিম, আমাকে একটু সাহায্য করো, আমার জালে অনেক ভারী কিছু আটকেছে, হয়তো অনেক বড় মাছ হবে, আমি একা একা জালটা ধরে রাখতে পারছি না। ধরে রাখেন, ধরে রাখেন ভাই, আমি আসছি। আব্দুর রহিম ভাই, আমি তো ভাবছিলাম অনেক বড় একটা মাছ ধরেছেন, কিন্তু এ যে দেখছি মুখ বন্ধ করা হাঁড়ি। আমিও তো তাই ভেবেছিলাম যে আজকে আমার জালে অনেক বড় একটা মাছ ধরা পড়েছে, কিন্তু উঠে আসলো একটা মুখ বন্ধ করা হাঁড়ি। আচ্ছা, আমরা এই হাঁড়িটা খুলে দেখি এর ভেতরে কি আছে। আব্দুর রহিম ভাই, আপনি থামেন, আমি এসবের মধ্যে নেই। আমি কোনো খারাপ আত্মার পাল্লায় পড়তে চাই না। আরে ভয় পেও না, কিছুই হবে না, আমি তো তোমার সাথে আছি। আমরা দুজনে মিলে খুলে দেখি কি আছে হাঁড়িতে। ভাই, আমি জাল নিয়ে বাড়ি চলে যাই, তারপর আপনি একা একা এটা খুলেন। গুপ্তধন পেলেও সেটা আপনার। ভেতরে কোনো খারাপ জিন বন্দি থাকলে তাকেও আপনি সামলাবেন। করিম তড়িঘড়ি করে জাল গুছিয়ে মাছের ব্যাগ হাতে নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে রওনা দিল। আর এই ঢাকনাটা অনেক শক্ত করে লাগানো ছিল। আব্দুর রহমান কিছুক্ষণ চেষ্টা করার পর সেটা খুলে ফেললেন। হাড়ির ঢাকনা খুলতেই চারপাশ আলোকিত হয়ে গেল। আব্দুর রহিম একটু ভয় পেলেন। ও ও মা, কি হলো? এত আলো কোথা থেকে আসলো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন হাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলো একটা ফুটফুটে সুন্দর সোনালী পরী। আব্দুর রহিম, তুমি ভয় পেও না, আমি সোনালি পড়ি, আমি তোমার কোনো ক্ষতি করব না। সোনালি পরি? আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি এখানে হাড়ির ভেতরে বন্দি ছিলে কেন? প্রায় 20 বছর আগে এক শয়তান দৈত্য আমাকে এই হাড়িতে বন্দি করে রেখেছিল। আজ তোমার কারণেই আমি মুক্ত হয়েছি। সকল প্রশংসা সৃষ্টিকর্তার। আমিও আনন্দিত আপনার মতো একজন মজলুমকে সাহায্য করতে পেরে। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। আজ থেকে আমি তোমার এবং তোমার পরিবারের সমস্ত বিপদ আপদে সুখে দুঃখে সাথে থাকব। তুমি বলো তোমার কি চাই, আমি আমার সাধ্যমতো তোমার সকল চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করব। না সোনালি পরি, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, সৃষ্টিকর্তার দয়ায় যা পাচ্ছি তাতে আমি সন্তুষ্ট। হঠাৎ করে কোনো কিছু পাওয়ার লোভ আমার নেই। তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আব্দুর রহিম, আমি তোমার সততায় বিমুগ্ধ। আমি চলে যাচ্ছি, তবে তোমার অথবা তোমার পরিবারের কারো কোনো বিপদ হলে আমাকে স্মরণ করবে। আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। ওই গো গিন্নি, তোমরা কি করছো? এই যে আমি বাজার করে নিয়ে এসেছি, এগুলো রান্না করো দেখিনি। তুমি তো অনেক মাছ নিয়ে এসেছো বাড়ির জন্য। বাজার সদাই জানিয়ে এসেছো, তা দিয়ে আমাদের 3-4 দিন খুব ভালোভাবে কেটে যাবে। আজকে নদীতে অনেক মাছ পেয়েছিলে, তাই না? হ্যাঁ কি না, নদীতে অনেক মাছ পেয়েছি, আর আজকে বাজারে মাছের দাম ভালো ছিল। যাই হোক, তুমি তাড়াতাড়ি রান্না করো, খিদেতে আমার পেট চোচো করছে। নূপুর কোথায়? ওর জন্য তো আমি খেলনা হাতে নিয়ে এসেছি। নূপুর ঘরেই আছে। তুমি যে হাত মুখ ধুয়ে নাও, আমি তাড়াতাড়ি রান্না করছি। মা নূপুর, এই নাও খেলনা হাতি, এটা তোমার জন্য নিয়ে এসেছি। বাবা, হাতিটা সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। তোমাকে ধন্যবাদ বাবা। মা, তুমি খেলতে থাকো হাতি নিয়ে, আমি একটু গোসল দিয়ে আসি। মা গো, মরে গেলাম, অনেক ব্যথা করছে পেটে। নূপুর ঘরে বসে খেলা করছিল। হঠাৎ করে নূপুর ব্যথায় কোকিয়ে উঠল। নীলিমা ও আব্দুর রহিম মেয়ের চিৎকার শুনে দৌড়ে ঘরে আসে। মা, নূপুর, কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? আমি খেলছিলাম, হঠাৎ করে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে পেটে। আমি আর সহ্য করতে পারছি না মা, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। ঠিক আছে মা আমার, তুই চিন্তা করিস না, আমি এখনই তোকে হেকিমের কাছে নিয়ে যাচ্ছি। তারা
দুজনেই মেয়ে নূপুরকে নিয়ে পাশের গ্রামে হেকিমের কাছে যায়। তোমরা সময় মতো তোমাদের মেয়েকে আমার কাছে নিয়ে এসেছো। ওর সমস্যাটা একটু জটিল। চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হতে 1 মাসেরও বেশি সময় লাগবে। কি বলছেন হেকিম সাহেব? কি হয়েছে আমার মেয়ের যে সুস্থ হতে 1 মাসের বেশি সময় লেগে যাবে? আব্দুর রহিম, তুমি কোনো চিন্তা করো না। সৃষ্টিকর্তা চাইলে তোমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, কিন্তু তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তুমি টাকার বন্দোবস্ত করো। হেকিম সাহেব, এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই। আমি তাহলে নূপুরকে বাড়িতে নিয়ে যাই, টাকার ব্যবস্থা করে আমি আপনার কাছে আসবো আবার। ঠিক আছে, ওই টাকা বন্দোবস্ত হয়ে গেলে তুমি এসে আমার কাছে ওষুধ নিয়ে যাবে। তোমরা কোনো টেনশন করো না। সৃষ্টিকর্তা চাইলে এই ওষুধ দিয়েই তার রোগ ভালো হয়ে যাবে। একটা মাত্র মেয়ে আমার, তার কি এমন জটিল অসুখ হলো? জানি না মেয়েকে সুস্থ করতে পারবো কিনা। আর এই মুহূর্তে এতগুলো টাকা আমি কোথায় পাবো? মহাজনের কাছ থেকে যে নেব সেটা শোধ করব কি করে? তাকে তো আবার চড়া সুদ দিতে হয়। তুমি চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। তুমি মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আসো। আগে মেয়েকে সুস্থ করি। মেয়ে আমাদের জীবনের সব। তার সুস্থতার চেয়ে অন্য কিছুই আমাদের কাছে জরুরি নয়। তুমি ঠিক বলেছ নীলিমা, আমি যাই মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আসি। কি খবর আব্দুর রহিম? তুমি আমার বাড়িতে এতদিন পর? তো বাড়িতে সবাই ভালো আছে নাকি কোনো বিপদে পড়ে এসেছো আমার কাছে? মহাজন, বাড়িতে আমার মেয়ে অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেকগুলো টাকার দরকার। আমি আপনার কাছে এসেছি 50,000 টাকা নেওয়ার জন্য। 3 মাস পরে আপনার সুদ সমেত সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেব। দেখো আব্দুর রহিম, এর আগেও তোমাকে টাকা দিয়েছি। টাকা নেওয়ার সময় তুমি মিষ্টি মিষ্টি কথা বলে টাকা নিয়ে যাও, কিন্তু টাকা পরিশোধের বেলায় তোমার কোনো খবর থাকে না। একটু দয়া করুন, আমার মেয়ে অনেক অসুস্থ। আমি এবার সময় মতো আপনার টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে, তোমার মেয়ে অসুস্থ তাই টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো, সময় মতো আমার টাকা পরিশোধ করতে না পারলে আমি কিন্তু তোমার বাড়ির দখল নিয়ে নেব। মহাজনের কাছ থেকে টাকাটা নিয়ে আব্দুর রহিম বাজারে হেকিমের কাছে চলে যায়। হেকিম সাহেব, আমি আমার মেয়ের চিকিৎসার জন্য ওষুধ নিতে এসেছি। ঔষধগুলো নিয়ে যাও। কাগজে নিয়ম লেখা আছে, সেই নিয়ম মাফিক তোমার মেয়েকে খাওয়াবে। এই ওষুধ 2 সপ্তাহ চলবে। তারপর ভালো মন্দ জানিয়ে পুনরায় 2 সপ্তাহের ঔষধ নিয়ে যাবে। আশা করছি এই ওষুধ খেলেই তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। হেকিমের লিখে দেওয়ার নিয়ম অনুযায়ী মেয়েকে ওষুধ খাওয়াতে থাকে নিয়মিতভাবে। এভাবে দেখতে দেখতে 1টা মাস কেটে গেল। নূপুর সুস্থ হয়ে গেল। তারা আবার আগের মতো দুঃখ কষ্ট সুখ নিয়ে তাদের দিন কাটাতে লাগলো। 3 মাস পর নীলিমা, 3 মাস তো হয়ে গেল, টাকার কোনো ব্যবস্থা করতে পারলাম না। জানি না কখন জানি হঠাৎ করে মহাজন তার লোকজন নিয়ে এসে বাড়িতে হাজির হয়। তুমি চিন্তা করো না, সৃষ্টিকর্তা একটা না একটা ব্যবস্থা করেই দেবেন। জানি না কি হবে এবার। এই বাড়িটা যদি মহাজন দখল করে নেয়, তাহলে আমরা মেয়েটাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? আব্দুর রহিম ভাই, বাড়িতে আসো।
জি ভাই, আছি। তুমি আমার বাড়িতে হঠাৎ করে আসলে? মহাজন পাঠিয়েছে নাকি তোমাকে? জি ভাই, 3 মাস হয়ে গেছে, তুমি তো এখনো টাকা পরিশোধ করনি। তোমাকে শেষবারের মতো 3 দিন সময় দিয়েছে মহাজন। এর মধ্যে যদি তুমি টাকা পরিশোধ করতে না পারো তাহলে মহাজন তোমার বাড়ির দখল নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আব্দুর রহিম, তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি আমার টাকাটা সময় মতো পরিশোধ করতে পারবে না। যাই হোক, তুমি তো আমার কথা শোনোনি। এখন আমি তোমার বাড়ির দখল নিয়ে নিলাম। তুমি যদি পারো সুদ সমেত সম্পূর্ণ টাকা পরিশোধ করে বাড়ি ফিরিয়ে নেবে। কি এমন পোড়া কপাল আমার! এই কটা টাকা রোজগার করে ঋণ পরিশোধ করতে পারলাম না, আজকে নিজের বাড়িটাও হারাতে হলো। তুমি দুঃখ পেও না, হয়তো কিছুদিন সময় লাগবে পরিস্থিতি সামলিয়ে নিতে, কিন্তু আমাদের দুঃখ চিরকাল থাকবে না। গাছতলায় বসে মেয়ে আর বউয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ আব্দুর রহিমের মনে পড়ে যায় সোনালীপুরীর কথা। সোনালীপুরী তাকে বলেছিল তার কোনো বিপদ হলে তাকে স্মরণ করতে, সে অবশ্যই তাকে সাহায্য করবে। সোনালী পরি, জানি না তুমি কোথায় আছো, আমি তো তোমার কথা ভুলে গিয়েছিলাম। আজ আমার এই বিপদের দিনে তোমাকে স্মরণ করছি, আশা করছি তুমি তোমার ওয়াদা রক্ষা করবে। আব্দুর রহিম সোনালীপুরীর কথা ভাবতে না ভাবতেই চারিদিক আলো হয়ে গেল। নুপুর ও নীলিমা হঠাৎ করে আলো দেখে ভয় পেয়ে গেল, কিন্তু আব্দুর রহিম ভয় পায়নি, কারণ সে জানতো এই আলো সোনালীপুরীর আগমনের পূর্বাভাস। আব্দুর রহিম, তুমি আমাকে স্মরণ করতে এত দেরি করলে কেন? আমি তোমার কথা ভুলে গিয়েছিলাম। আজ নূপুর ও তার মায়ের আশাবাদী কণ্ঠ শুনে হঠাৎ করে তোমার কথা মনে পড়ে যায়, সাথে সাথে তোমাকে স্মরণ করেছি। আচ্ছা ঠিক আছে, আমি যখন চলে এসেছি তখন আর তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তোমার এবং তোমার পরিবারের সকল সমস্যার সমাধান করে দেওয়ার ব্যবস্থা আমি করব। আমার এই বিপদের দিনে তুমি আমার উপকার করবে। সৃষ্টিকর্তা তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। আমি এবং আমার পরিবারের সবাই তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। লিপুরি তার জাদুর দণ্ড নিয়ে একটি সোনালী রঙের কলস তৈরি করলেন এবং আব্দুর রহিমের সামনে রাখলেন। তুমি এই কলসটি নিয়ে বাড়ি ফিরে যাও। তোমার যখন যা প্রয়োজন সেটা মনে মনে স্মরণ করে এই কলসের ভেতর হাত রাখলে তখন সেটা পেয়ে যাবে। আমার রাজ্যে ফিরে যেতে হবে, আমার হাতে অনেক কাজ আছে। তোমরা ভালো থেকো, আবার কখনো বিপদ হলে আমাকে স্মরণ করবে। আমি আমার সাধ্যমতো তোমাদেরকে সহযোগিতা করব। হে জাদুর কলস, আমরা সবাই ক্ষুধার্ত, তুমি আমাদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করো। হে জাদুর কলস, মহাজনের ঋণ পরিশোধ করার জন্য আমার টাকা প্রয়োজন। মা নূপুর, চলো এখন আমরা বাড়ি ফিরে গিয়ে মহাজনকে তার সমস্ত পাওনা পরিশোধ করে দেব। কি ব্যাপার আব্দুর রহিম, এত সকাল সকাল আমার বাড়িতে আবার এসেছো? কি চাই তোমার? মহাজন, আমার এখন কিছু চাই না, আমি আপনার টাকাগুলো সুদ সমেত ফেরত দিতে এসেছি। আপনি টাকা বুঝে নিন এবং আমাকে আমার বাড়ির দখল ফিরিয়ে দিন। তোমার কি বলছো তুমি? এক রাতে এতগুলো টাকা তুমি কোথায় পেলে? মহাজন, আপনি জানেন আমি সহজ সরল এবং সৎ একজন মানুষ, আমি কোথাও চুরি করিনি। তাছাড়া আমি টাকা যেখানেই পাই সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। আমি যেহেতু আপনার পাওনা পরিশোধ করে দিচ্ছি, সেহেতু আপনি আমার বাড়ির দখল ছেড়ে দিন। ঠিক আছে বাপু,
তুমি আমাকে টাকা দিয়ে দাও, কবির তোমার বাড়ির চাবি তোমাকে বুঝিয়ে দেবে। কবির, বিষয়টা আমার কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে। তুমি একটু আব্দুর রহিমকে চোখে চোখে রাখো, সে কিভাবে এত টাকা একসাথে পেল এটা জানতে হবে। ঠিক আছে মহাজন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব তথ্য উদ্ঘাটন করে আপনাকে জানাবো। গিন্নি, কয়েকদিন ধরে দেখছি কবির আমার পিছু পিছু অনুসরণ করে বেড়ায়। আমরা তো আমাদের সব বিপদ আপদ কাটিয়ে এখন মোটামুটি সুখে আছি, তাই আমি ভাবছিলাম আমরা কলসটা সোনালীপরীকে ফিরিয়ে দেই। আমিও অতিরিক্ত কোনো কিছু চাই না, কোনো ঝামেলাতেও জড়াতে চাই না। আমাদের বিপদ এখন কেটে গেছে, এটাই ভালো হবে। তুমি সোনালীপুরীকে কলসটা ফিরিয়ে দাও। ঠিক আছে, কাল সকালবেলা আমি সোনালীপরীকে ডেকে তার কলসটি তাকে ফিরিয়ে দেব। তাদের ঘরের পাশে ওত পেতে দাঁড়িয়ে কবি তাদের কথা শুনছিল। সে তড়িঘড়ি করে মহাজনের কাছে চলে যায় এবং আব্দুর রহিমের পাওয়া জাদুর কলসের ব্যাপারে সবকিছু খুলে বলে। মহাজন, আর দেরি করা ঠিক হবে না, আজকে রাতেই জাদুর কলসটা চুরি করে আনতে হবে, না হলে কাল সকালে আব্দুর রহিম সেটা সোনালীপরীকে ফিরিয়ে দেবে। ঠিক আছে কবির, তুমি যাও আব্দুর রহিমের বাড়ি থেকে জাদুর কলসটা চুরি করে আনো, তারপর আমরা দুজনেই জাদুর কলস ব্যবহার করে অনেক বড় লোক হয়ে যাব। কবির গভীর রাতে আব্দুর রহিমের বাড়িতে যেয়ে জাদুর কলসটি চুরি করে নিয়ে এসে মহাজনের কাছে দিয়ে দেয়। পরদিন সকালবেলা আব্দুর রহিম ঘুম থেকে উঠে সোনালীপরীকে ফিরিয়ে দেওয়ার জন্য জাদুর কলস যেই বের করতে যাবে, কলসটি যথাস্থানে খুঁজে পায় না। সে চিন্তিত হয়ে পড়ে। গিন্নি, আমার মনে হয় মহাজনের লোকেরা কলসটি চুরি করেছে। তারা এটা ব্যবহার করে সফল হতে পারবে না, বরং আরো বিপদে পড়বে। আমারও তাই মনে হচ্ছে। তার লোকেরা ছাড়া এই কলস চুরি করার সাহস অন্য কেউ পাবে না। তুমি যাও, মহাজনের কাছ থেকে কলসটি ফিরিয়ে নিয়ে আসো। হে জাদুর কলস, তুমি আমাকে এত পরিমাণে অর্থ সম্পদ দাও যাতে 10 গ্রামে আমার থেকে ধনী কোনো মানুষ না থাকে। যে চাহিদার কথা বলতে থাকে। মহাজনের কণ্ঠ শুনে রাগে গড় গড় করতে করতে জাদুর কলসের ভিতর থেকে একটা ভয়ঙ্কর জিন বেরিয়ে আসে। জিনের অস্বাভাবিক আচরণ বুঝতে পেরে সোনালীপুরীও সেখানে হাজির হয়। তাদের দুজনকে দেখে মহাজনের হাত পা কাঁপতে থাকে। এই লোভী নির্বোধ মহাজন, তুমি আমার দেয়া জাদুর কলস আব্দুর রহিমের বাড়ি থেকে কেন চুরি করে এনেছো? সোনালীপরী, আমাকে মাফ করে দাও। আমি লোভে পড়ে আব্দুর রহিমের বাড়ি থেকে জাদুর কলস চুরি করে এনেছি। তুমি যদি এখনই এই জাদুর কলস আব্দুর রহিমের বাড়িতে যেয়ে ফিরিয়ে দিয়ে না আসো, তাহলে তোমার ভয়ঙ্কর পরিণতির জন্য আমাকে দোষ দিও না। মহাজন সোনালীপুরীর কথা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে জাদুর কলস হাতে নিয়ে আব্দুর রহিমের বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। ভাই আব্দুর রহিম, আমাকে মাফ করে দিও ভাই। এই নাও তোমার জাদুর কলস, আমি এটা লোভে পড়ে চুরি করে নিয়েছিলাম। তুমি তোমার কলস নিয়ে যাও ভাই, আমার ধন সম্পদের দরকার নেই। সুস্থভাবে বেঁচে থাকলে জীবনে অনেক ধন সম্পদ আয় করতে পারবো। আমি স্বাভাবিকভাবে থাকতেই পারছি না। আমার মনে হয় এই গ্রাম ছেড়ে আমার পালিয়ে যাওয়া উচিত, না হলে কখন আবার সেই ভয়ঙ্কর জিন ও সোনালীপরী এসে আমার ক্ষতি করে বসে। আপনি এটা চুরি করেছেন আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু এটা ব্যবহার করতে গিয়ে আপনি বিপদে পড়বেন, তাই আপনাকে বাঁচাতে আমি আপনার বাড়ি যাচ্ছিলাম। যেই ভাবার সেই কাজ। মহাজন তার জিনিসপত্র গুছিয়ে একটা ব্যাগে করে নিয়ে রাতের আধারে কাউকে কিছু না জানিয়ে গ্রাম থেকে পালিয়ে যায়। জাদুর কলসি, তুমি আমার জন্য একটা নতুন জামা দাও, আমার মায়ের জন্য নতুন শাড়ি, আর আমার বাবার জন্য নতুন কাপড় চোপড় ও মাছ ধরার একটা বড় নৌকা দাও। আর অনেক দিন হলো আমরা ভালো মন্দ খাই না, আমাদের সবার ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করো। কি রে মা, সারাদিন বসে বসে জাদুর কলসির সাথে কি গল্প করিস তুই? মা দেখ, আমাদের যা বিপদ ছিল কেটে গেছে।
আমাদের বাড়িও আমরা ফিরে পেয়েছি। আমাদের অতিরিক্ত ধন সম্পদের প্রয়োজন নেই। ধন সম্পদ মানুষকে অহংকারী করে তোলে। তুমি ঠিক বলেছ মা, আমি আর কখনো জাদুর কলসির নিকট কিছু চাইবো না। আমরা যাতে সুখে শান্তিতে থাকতে চাই, অহংকারী হতে চাই না। আমি তোমাদের সব কথাই শুনেছি। আমি সোনালী পরীকে এই জাদুর কলস ফিরিয়ে দেব। আমরা যেভাবে বেঁচে আছি এটাতে অনেক শান্তি। অহংকারী হতে চাই না, মানুষকে কষ্ট দিতে চাই না। সোনালী পরী আব্দুর রহিমের কথা শুনে বিমুখ হয়ে জাদুর কলস ফিরিয়ে নিয়ে গেল। আব্দুর রহিম তার স্ত্রী নীলিমা এবং নূপুরকে নিয়ে আগের মতোই সুখে শান্তিতে তাদের জীবন অতিবাহিত করতে লাগলো।